আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে যে সহিংসতা চলতেছিল সারা দেশে, গণবিপ্লবের সময় এরকম সহিংসতা আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে, যদিও এটা কাম্য নয়, কিন্তু এটা বাস্তবতা। এবং সেই সহিংসতায় আমরা দেখলাম যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বিভিন্ন ভুয়া পোস্ট ভারত থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। তো এই নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে বিবিসি, একদম পুঙ্খানুপুঙ্খ রূপে তারা অনুসন্ধান করেছে। তো এই বিবিসির তথ্য যাচাই বিভাগ, যারা মানে বিবিসি ভেরিফিকেশন ডিপার্টমেন্ট, তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের অনেকগুলোই যাচাই করে দেখেছে এবং যাতে দেখা গিয়েছে যে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা টুকটাক ঘটেছে, কিন্তু যেটা ঘটেছে সেটা কিন্তু তারা সংখ্যালঘু হিসাবে নয়। এইসব সংখ্যালঘু হিন্দুরা তারা আবার শেখ হাসিনার দল মানে আওয়ামী লীগের নেতা ছিলেন। সুতরাং হাসিনা সরকারের পতনের পর যখন আওয়ামী লীগের উপর জনগণের দীর্ঘ 15 বছরের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভগুলো তারা আওয়ামী লীগের উপর উগরে দিয়েছে। সো যারা ছিল আপনার সাধারণ হিন্দু, তাদের উপর কোনো হামলা হয়নি। হামলা বেশিরভাগই হয়েছে যেসব হিন্দুরা আওয়ামী লীগের নাম ব্যবহার করে অন্যদের উপর নির্যাতন করেছেন, দুর্নীতি করেছেন, তাদের উপর হামলা হয়েছে এবং বেশিরভাগই কিন্তু হামলার গুজব ছড়ানো হয়েছে। এর ভিতরে আপনার গত শনিবার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নামে দুইটা সংগঠন দাবি করেছে যে শেখ হাসিনার পতনের পর 52 জেলায় সংখ্যালঘু মানুষের উপর 205টি হামলার ঘটনা ঘটেছে। এবং এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ কিন্তু গত 15 বছর চুপ ছিল। এমনকি বেনজির যখন হিন্দুদের উৎখাত করে তাদের সম্পত্তি একের পরে দখল করেছে, তখন কিন্তু এই রানা দাশগুপ্তরা একদম চুপচাপ। সুতরাং এই রানা দাশগুপ্তরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না? তবে যদি সত্য হয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সব জায়গায় হামলা হয়েছে কি শুধু তারা হিন্দু বলে, নাকি তারা শুধু হিন্দুই না, তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কাছ থেকে হালুয়া রুটি খেয়ে তারা বিএনপির উপর অত্যাচার করতে বলে? তো এটা কি হিন্দু ধর্মের বলেই হামলা হয়েছে, নাকি এরা আওয়ামী লীগের লোক বলে এদের উপর যে ক্ষোভ, সেই ক্ষোভে হামলা হয়েছে? এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। তো এদিকে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকার একটা বিশেষ কমিটি করছে। ভালো কথা, আরেক দেশের ব্যাপারে কমিটি করছেন। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ওঠার পর থেকে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিরাপত্তার জন্য রবিবার থেকে একটা হটলাইন চালু করবে বাংলাদেশ সরকার, যে যারাই হিন্দু নির্যাতিত হবে তারাই সরাসরি হটলাইনে কল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুজব কিভাবে শুরু হলো যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে? একদম পুরোই গুজব। দেখুন, বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, তারপরে ইনস্টাগ্রামে, তার বেশিরভাগই কিন্তু ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে বলে বিভিন্ন ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন। কিন্তু বাংলাদেশের ভিতর থেকেও কিন্তু এ ধরনের গুজব কিছু কিছু ছড়ানো হচ্ছে বলেও ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন। এবং তারা এটাও বলেছেন যে নিশ্চিতভাবেই টুকটাক কিছু হিন্দুর উপর আক্রমণ হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে, কিন্তু তথ্য যাচাই করে দেখা গিয়েছে যে যেখানে টুকটাক দুই একটা হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে মুসলমানদের বাড়ি ঘরেও আগুন দেওয়া হয়েছে বা জ্বালানো হয়েছে। বরং তার চেয়ে অনেক বেশি বেশি মুসলমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। যেমন মনে করেন যে 10টা মুসলমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটা হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এক্ষেত্রে আক্রমণকারী যারা আগুন দিয়েছে তাদের লক্ষ্য ছিল যে হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, সম্পত্তি। কিন্তু সেখানে কে কোন ধর্মের, কে হিন্দু, কে মুসলিম, এটার পরিচয় এক্ষেত্রে গৌণ ছিল। মূলত যেসব হিন্দুরা আক্রান্ত হয়েছেন তারা ছিলেন আওয়ামী লীগের চামচা এবং আওয়ামী লীগের হয়ে তারা
অন্যায় অত্যাচার করেছেন গত 15 বছর। এই কারণেই রাগ করে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ হিন্দুদেরকে কাউকে আক্রমণ করা হয়নি। এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী তারা ভারতে পালিয়ে এসেছেন অথবা আসার চেষ্টা করছেন, তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়েরই যারা আওয়ামী লীগ করতেন তাদের বাড়িতেই হামলা হয়েছে। কিন্তু ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিকভাবে না রেখে এই ধর্মীয় সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে ভারতের কিছু লোকজন। এটাই মনে করতেছেন একাধিক ফ্যাক্ট চেকার। বিবিসির তথ্য যাচাইয়ের বিভাগ বা বিবিসি ভেরিফিকেশন ডিপার্টমেন্টও এই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে, মানে ফ্যাক্ট চেকাররা যে সিদ্ধান্ত দিয়েছেন তার সঙ্গে একমত হয়েছেন। দেখুন, আমরা দেখেছি যে অনেক মুসলমানরাও কিন্তু মন্দির পাহারা দিচ্ছেন। যেমন হিন্দু মন্দির আক্রমণ হয়েছে বলে যে ধরনের পোস্ট ভাইরাল হয়েছিল, তার কয়েকটি চোখে পড়েছিল চট্টগ্রামের এক বিক্ষোভকারী মিস্টার মইনুলের। তো বিবিসির তথ্য যাচাই বিভাগ যখন এই মইনুলের সঙ্গে যোগাযোগ করে, তিনি সে সময়ে চট্টগ্রামের লাগোয়া শ্রী শ্রী সীতাকালী মাতা মন্দির পাহারা দিচ্ছিলেন। যদিও তার বেশ কয়েক ঘন্টা আগেই দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা, তখন মইনুল বলেছিলেন যে তাদের রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই। এই যে সরকারি স্থাপনা, তারপরে হিন্দুদের মন্দির গির্জা, এসব কিছুই আমরা রক্ষা করব। তো মইনুল বলেছেন যে যেসব পোস্ট ছড়াচ্ছে সেগুলো কিন্তু আমাদের চোখে দেখা বাস্তব ছবির সঙ্গে মিলতেছে না। ওইসব পোস্ট বিশ্বের সামনে তুলে ধরে ভারতীয় কিছু লোকজন বাংলাদেশ সম্বন্ধে একটা ভুল ছবি তুলে ধরেছে এবং বিক্ষোভকারীদের উপর ব্যাপক নির্যাতন এবং গণহত্যা শেষে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন এই বিক্ষোভকারী এবং বিরোধী দলের লোকেরা তারা যে ক্ষিপ্ত হয়ে উঠবেন, এটা তো একটা আশ্চর্যের বিষয় না, তাই না? বিপ্লবে তো এরকমই ঘটে। অন্যদিকে থানাগুলোতে আক্রমণ হওয়ার ফলে পুরো বাংলাদেশে কিন্তু কোনো পুলিশ ছিল না। ঠিক এই সময়ই সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীরা মানে নেতাকর্মীদের বাড়ি ঘরে লুট চলে এবং সহিংসতা শুরু হয়। তবে বাস্তবে দেখা গিয়েছে যে সাধারণ নাগরিকদের বাড়িতেও টুকটাক লুট চলেছে, মানে আছে না কিছু দুষ্কৃতিকারী এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এবং বিবিসি ভেরিফিকেশন ডিপার্টমেন্ট মনে করতেছে যে ব্যাপক সহিংসতার ফলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে হয়তো আমাদের উপর আক্রমণ করা হতে পারে, কিন্তু সেটা হয়নি। এবং মূলত ভারত থেকেই ছড়ানো হয় এইসব ভুয়া খবর। চারদিকে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছিল, সেই সময় ভারতের অতি দক্ষিণপন্থী যারা কট্টর হিন্দুত্ববাদী সেই সব ইনফ্লুয়েন্সাররা এই সুযোগ কাজে লাগিয়ে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করতে থাকেন, যাতে মনে হয় যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এছাড়াও এইরকম গুজব ছড়ানো হয় যে ছাত্র বিক্ষোভকারীরা ইসলামী কট্টরপন্থী, মানে যারা এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হচ্ছে ইসলামী কট্টরপন্থী। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখে যে ব্র্যান্ড ওয়াচ, একটা অ্যাপ আছে ব্র্যান্ড ওয়াচ, তারা সবসময় এই ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রামে নজর রাখে। তারা খুঁজে পেয়েছে যে 4 আগস্টের পর থেকেই এই ভুয়া কাহিনীগুলো ছড়ানো হয় এমন একটি হ্যাশট্যাগ দিয়ে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স মানে সাবেক টুইটারে 7 লক্ষ বার মেনশন করা হয়েছে। যেসব অ্যাকাউন্ট থেকে এই ট্রেন্ডিং পোস্টগুলো করা হয়েছে তার প্রায় সবকটি ভারতে অবস্থান করতেছে, এমনটাও জানানো হয় ব্র্যান্ড ওয়াশ থেকে। এখন বাংলাদেশের যে বাংলাদেশ ভিত্তিক যে ফ্যাক্ট চেকাররা আছে, তারাও গত কয়দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে অনেকটাই এইরকম তথ্য পেয়েছেন যে মূলত ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, বিশেষ করে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই বিভিন্ন ভারতের অ্যাকাউন্ট থেকে হিন্দুদের উপর আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবের অনুমোদনপ্রাপ্ত স্বাধীন তথ্য যাচাই করার উদ্যোগ ফার্স্ট ওয়াচের প্রধান অধ্যাপক সুমন রহমান বলেন যে কিছু ঘটনা ঘটেছে ঠিকই, যেখানে হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছে, কিন্তু আমরা অনুসন্ধান করে জানতে পারলাম যে প্রায় সব ক্ষেত্রেই, একদম 100% ক্ষেত্রেই ওই হিন্দুরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং গত 15 বছরে ওই হিন্দুরা লুটপাট করেছেন এবং বিএনপির উপরে মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন। কিন্তু এখন এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে যে যাতে মনে হয় যে বাংলাদেশে বিশাল সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এটা একেবারেই ভুল আখ্যান ছড়ানো হয়েছে এবং যেসব অ্যাকাউন্ট থেকে এইসব ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেই সব অ্যাকাউন্টের বেশিরভাগই ভারতের।
আবার ঢাকার দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম বলেছিলেন যে ভারতীয় অ্যাকাউন্ট থেকেই বেশিরভাগ এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তবে বাংলাদেশের ভিতর থেকেও কিন্তু হিন্দুদের উপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে আমরা অনুসন্ধানে জানতে পেরেছি। হিন্দুদের বাড়ি, হিন্দুদের মন্দির জ্বালানোর ভুয়া খবর সামাজিক মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছিল, যাতে দাবি করা হয় যে বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। অন্য অনেকে তাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করে লেখা হয়েছে যে কট্টর ইসলামপন্থীরা লিটন দাসের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ছড়ানো হয়েছিল সেই বাড়িটি আসলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এটা এখন সবারই জানা। আরেকটি ভাইরাল পোস্ট দাবি করা হয় যে বাংলাদেশের ইসলামী জনতা একটা মন্দির আক্রমণ করে মন্দির পুড়িয়ে দিয়েছিল। এটা হচ্ছে চট্টগ্রামের নবগ্রহ মন্দির। এর কাছে আগুন লাগানো ভিডিও ছড়ানো হয়েছিল, কিন্তু সেই ছবি দেখে সহজেই বোঝা যায় যে আসলে মন্দিরে আগুন লাগেনি, এটা একটা ভুয়া খবর। এবং বিবিসি ভেরিফিকেশন ডিপার্টমেন্টের কাছে ছবি এসেছে যে ওই মন্দিরের কোনো ক্ষতি হয়নি, তবে ওই মন্দিরের পিছনেই ছিল আওয়ামী লীগের একটা কার্যালয়, সেই কার্যালয়ে আগুন জ্বলতেছিল। তো মন্দিরকে আগুনের সামনে রেখে ওই অ্যাঙ্গেলে ধরে একটা ক্যামেরা দিয়ে ছবি জুম করে বলা হয়েছিল যে মন্দিরে আগুন লেগেছে। তো ওই মন্দিরের কর্মকর্তা, মানে চট্টগ্রামের নবগ্রহ মন্দিরের কর্মকর্তা স্বপন দাস, তিনি বিবিসিকে বলেছেন যে ওই দলীয় কার্যালয় থেকে, মানে আওয়ামী লীগের কার্যালয় থেকে চেয়ার টেবিল বার করে আগুন লাগানো হয়েছে মন্দিরের পিছন দিকে ওই কার্যালয়টা। তো এই কারণেই ভুয়া খবর ছড়িয়েছে, কিন্তু মন্দিরে আগুন লাগানো হয়নি। এই ঘটনাটা ঘটেছে 5ই আগস্ট দুপুরের, যখন হাসিনা পালিয়ে গিয়েছে। এবং অগ্নিকাণ্ডের পরের কয়েকটি ছবি দেখা যায় যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন ছবি সহ বিভিন্ন পোস্টারেও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং স্বপন কুমার দাস আরো বলেছেন যে 24 ঘন্টাই মন্দির পাহারা দিচ্ছেন মুসলমান ধর্মের মানুষ, যাতে কেউ আগুন লাগাতে না পারে। সুতরাং এটা স্পষ্ট যে লক্ষ্য কিন্তু ছিল আওয়ামী লীগ, হিন্দুরা না। আরো 2টা ভাইরাল পোস্ট দেখা গিয়েছে যে যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করা হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু যাচাই করে দেখা গিয়েছে যে যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা সকলে কিন্তু আওয়ামী লীগের নেতা এবং তারা মুসলমান, তারা কিন্তু হিন্দু না। তো এইসব পোস্টটি মূলত ভারতীয় যে কট্টর হিন্দুত্ববাদী অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেভ বাংলাদেশি হিন্দু হ্যাশট্যাগ দিয়ে সেই সব শেয়ার করা হয় এইসব কট্টর হিন্দুত্ববাদীদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সম্প্রতি আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয় যে ইসলামী জনতা হিন্দুদের গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী পুকুরে সাঁতার কেটে পালানোর চেষ্টা করতেছে। এবং পরবর্তীতে ওই ভারতীয় ফ্যাক্ট চেকাররাই খুঁজে বের করেছেন যে ওই ব্যক্তি আসলে হিন্দু নয়, ওই ব্যক্তি আসলে মুসলমান। তিনি একটা পৌরসভার মেয়র, তিনি আসলে পালিয়ে যাচ্ছেন। আবার ইউল্যাবের ফ্যাক্ট ওয়াচ এর প্রধান অধ্যাপক সুমন রহমান বলেছেন যে সম্প্রতি 2 হিন্দু নারীকে কিডন্যাপের কাহিনী ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর একটি ঘটনা ঢাকার আর একটা নোয়াখালীর। তো ঢাকার ঘটনাটি হলো একজন ছাত্রী রাস্তায় ট্রাফিক ডিউটি পালন করতেছিলেন দীর্ঘক্ষণ, মানে ওই ছাত্রী রাস্তায়, যেমন রাস্তা তো ট্রাফিক পুলিশ নাই, তো ছাত্রী ট্রাফিক পুলিশের ডিউটি পালন করতেছে। তখন তার বাবা মা এসে বলছে যে অনেক ডিউটি পালন করছো, এখন বাসায় চলো, কিন্তু মেয়েটা যাইতে চায় না। এর জন্য বাবা মা দুইজনে 2 হাত ধরে তাকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গেছে। তখন এই ভারতের অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে হিন্দু মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গেলেন বৃদ্ধ, অথচ ওরা তার বাবা মা, এই কোনো হিন্দু না। এখন সেই ভিডিওতে বলা হলো যে ওই ছাত্রীকে কিডন্যাপ করা হয়েছে। এই হচ্ছে ঘটনা। আর নোয়াখালীর যে ঘটনা, যে নারীকে, নোয়াখালীর ঘটনা বলা হয়েছে যে একজন নারীকে কয়েকজন, মানে হিন্দু নারীকে কয়েকজন মুসলমান মিলে গণধর্ষণ করা হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে। আসলে ঘটনা হলো যে ওই নারী কিন্তু হিন্দুই। ওই নারী তার স্বামীর থেকে চলে এসে নিজের বাবা মার সঙ্গে থাকতেছেন, কারণ স্বামীর বিরুদ্ধে ওই মহিলার বহুত অভিযোগ। তখন ওই স্বামী কি করলো, স্বামীর কয়েকজন হিন্দু বন্ধুকে নিয়ে ওই নারীকে জোর করে উঠিয়ে নিয়ে যান। এটাকেই ওই ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা হিন্দু নারীকে গণধর্ষণের জন্য কিডন্যাপ বলে চালানো হয়েছে। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট চেকার, এটা মিস্টার সুমন রহমান যে ফ্যাক্ট চেকার, তিনি এটা বের করেছেন। এবং শুধু তাই না, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলামের কথায় যে শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় তা কিন্তু না, কয়েকটা টিভি চ্যানেল এবং পোর্টালেও কিন্তু
এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই গুজবের উপর ভিত্তি করে সংবাদ প্রতিবেদন পর্যন্ত বানিয়ে ফেলেছে এই ভারতের এইসব এই মিডিয়াগুলো। এবং ভারতের যে কয়টি টিভি চ্যানেল এবং পোর্টালের নাম আমরা উল্লেখ করতে পারি, তার সবই কিন্তু চরম হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম। এবং বিবিসি এটাও জানতে পেরেছে যে শুধু ভারত বাংলাদেশ নয়, আমি যে দেশে থাকি যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যের একজন পরিচিত অতি কট্টরপন্থী ইনফ্লুয়েন্সারও কিন্তু এই ধরনের গুজব ছড়িয়েছেন। টমি রবিনসন নামের ওই ইনফ্লুয়েন্সার, নাম টমি রবিনসন, তিনি কিন্তু যাচাই বাছাই না করেই নানা ভিডিও ছড়িয়েছেন এবং লিখেছেন বাংলাদেশে হিন্দুদের উপর গণহত্যা চলছে এবং বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক আক্রমণ হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কমিটি গড়ে দিয়েছেন, যেখানে বাংলাদেশে ভারতীয় নাগরিক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা দেখে ভালো করবেন। এবং ওই কমিটির প্রধান করা হয়েছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় প্রধান অতিরিক্ত মহাপরিচালক বিএসএফ এর রবি গান্ধীকে এবং বিএসএফ এর দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা সীমান্ত অঞ্চলের 2 আইজি ও ল্যান্ড পোর্ট অথরিটির 2 প্রতিনিধি। এবং অমিত শাহ টুইটারে লিখেছেন যে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু এবং সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই বিশেষ কমিটি গড়ল ভারত। তো এই কমিটি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে, যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। এবং বিএসএফ এর পূর্ব কমান্ডার এডিজি এই কমিটির প্রধান হবেন, এটা অমিত শাহ বলেছেন। এবং তারা বলেছেন যে বাংলাদেশের কেউ সমস্যায় আছেন, এই খবর পেলে আমরা যোগাযোগ করব। তো এখানে দেখেন, এখানে বাংলাদেশের দিক থেকে শুক্রবার একটা সমস্যা তৈরি হয়েছিল, মানে সেটা হচ্ছে যে কুচবিহারের সীমান্তের কাছে বাংলাদেশের দিক থেকে বহু মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করতেছিল। তারা ভারতে প্রবেশের জন্য তারা সীমান্তের অপর পারে জড়ো হয়েছিল। দেখে মনে হচ্ছে যে কিছু হিন্দু তারা আসলে বাংলাদেশে নিরাপদ বোধ করতেছিল না, তারা আসলে সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে চায়। তখন একজন বলেছেন যে আমরা বিজিবির সঙ্গে দ্রুত যোগাযোগ করি এবং তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করি। তখন বিজিবি ওদেরকে ফিরিয়ে নেয়, মানে বাংলাদেশের বর্ডার গার্ড। তো তারপর থেকে আসলে আর কেউ জড়ো হয়নি। এটা ভারতীয় গণমাধ্যম প্রচার করেছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে এটা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা জেনেছি যে মানে ভারতীয় অংশ থেকে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায় যে সীমান্তের ওপারে কিছু মানুষ জড়ো হয়েছিলেন, তাদেরকে বলা হচ্ছে তারা হিন্দু, তারা আসলে পুরোপুরি ভারতে চলে যেতে চান, কারণ তারা মনে করেন যে তারা বাংলাদেশে নিরাপদ না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওইসব লোকদের মধ্যে কোনো নারীও ছিলেন না, শিশুও ছিলেন না। ওই ব্যক্তিদের কাছে কোনো ব্যাগও দেখা যায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যাবেন, আপনার বউ বাচ্চা কোথায়, আপনার ব্যাগপত্র কোথায়, তাই না? আপনি তো আসবেন না। তো এতেই নিশ্চিত হওয়া যায় যে আসলে স্থানীয় একজন আওয়ামী লীগের লোক, তিনি হিন্দুদেরকে বলেছেন যে তোমরা দ্রুত ভারতের সীমান্তে চলে যাও, তোমরা এগুলো করলেই এই সরকারের পতন হবে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে। এগুলো বলে মূলত এই হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে ওই সীমান্তে জড়ো করায়। তারপর স্থানীয় জামাত নেতারা গিয়ে বলেছিল যে তোমরা নাম বলো, কারা তোমাদেরকে হুমকি দিচ্ছে। তারা কিন্তু কারো নাম বলতে পারেনি, তারা চলে গিয়েছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। এবার বোঝেন ষড়যন্ত্র কোন পর্যায়ে। আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর ইউনূস সরকার, তারাও কিন্তু হিন্দু সহায়তার জন্য একটা হটলাইন চালু করেছে। আমাদের যে নতুন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন, তিনি বলেছেন যে কোথাও যদি সংখ্যালঘুর উপর হামলা বা সহিংসতার ঘটনা ঘটে, তাহলে এটা হটলাইনে জানালে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন। এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে মন্তব্য করে তিনি বলেন যে আসলে এগুলো আমরা চেক করে দেখেছি, এগুলো প্রায় 100% মিথ্যা। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য এটা একটা পায়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিন্তু এই চেষ্টা চলতেছে এবং এর সঙ্গে চরম গুজব চলছে। তবে ইউনূস সরকার যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করবে। এবং চট্টগ্রাম সীতাকালী মাতা মন্দিরের বাইরে মুসলমান এবং হিন্দুরা কথা বলেছেন। তারা নিজেরও একমত যে এই দেশে গুজব ছড়ানোর উদ্দেশ্যই হলো হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা। তবে আমরা এ ফাঁদে পা দেব না। এবং এলাকার আরেক বাসিন্দা ছোটন, তিনিও কিন্তু বলেছেন যে, ছোটন হিন্দু, তিনি বলেছেন যে আমাদের এই মন্দিরটি মুসলমানরা পাহারা দিচ্ছেন, তাদের ধন্যবাদ। যতক্ষণ না পর্যন্ত আমরা এই কঠিন সময় পার করব, ততক্ষণ পর্যন্ত আমরা হিন্দু মুসলিম একে অন্যের পাশে থাকবো এবং স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতের জন্য আমরা এভাবেই কাটাতে পারি। এবং
এই বিবিসির এই পুরো প্রতিবেদনটা করতে সহায়তা করেছেন জেকি ওয়েকফিল্ড, শ্রুতি মেনন, জয় চেধাম এবং কুমার মালহোত্রা। তো দর্শক আপনারা বুঝলেন যে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, গভীর ষড়যন্ত্র। এই ভারতীয় বিভিন্ন থেকে মানে হিন্দুদের উপর চরম নির্যাতন চলতেছে বলে প্রচার করা হচ্ছে, যার 100% মিথ্যা, 100% মিথ্যা, এর কোনো সত্যতা নাই। এখন আপনি দেখেন ছাত্রলীগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা সঞ্জিত কুমার, এই সঞ্জিত কুমার যেভাবে হুমকি দিত, এই সঞ্জিত কুমাররা যেভাবে বিএনপিকে মারধর করত, বিএনপি ছাত্রদলকে মারধর করত, চাঁদাবাজি করত, এই সঞ্জিত কুমারকে যদি এখন গ্রেপ্তার করে বিচার করা হয়, আর যদি ভারত থেকে বলা হয় যে হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে কি এটা ঠিক হবে? বাংলাদেশে হিন্দু মুসলিম সমান অধিকার। একটা মুসলমান অন্যায় করলে তাকে গ্রেপ্তার করতে হবে, হিন্দু অন্যায় করলে গ্রেপ্তার করতে হবে। কিন্তু দেখা গিয়েছে যে যেমন ওসি প্রদীপ, সে এতগুলা খুন করলো। এবং আপনি জানেন যে হাসিনার আমলে এই হাসিনা পুলিশ ডিপার্টমেন্টে এত হিন্দু নিয়োগ দিয়েছে, এবং এই সব হিন্দুগুলি কিন্তু মানে বিভিন্ন থানার ওসিরা কিন্তু হিন্দু, এবং এই ওসিরা কিন্তু এই গত 15 বছর ধরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজ জড়িত ছিল। এখন যদি নতুন সরকার এসে ওদের বিচার করে, তাহলে কি বলা যাবে যে ও হিন্দু বলে এদের বিচার করা হয়েছে? না, ধর্মীয় পরিচয় না, এরা অপরাধী, এটা হচ্ছে বড় পরিচয়। তো এগুলো আর কি বলবো, এগুলো বলে আসলে এই ভারতের দিক থেকে একটা অশান্তি সৃষ্টি করার পায়তারা কিন্তু দীর্ঘদিন ধরে করা হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই যে আওয়ামী লীগ চলে গিয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে, এগুলো বলে আসলে চুপচাপ থাকা চলবে না। ছাত্র জনতা সজাগ পাহারা দিবে। যেভাবে হাসিনা পতনের পরে মিলিটারি কুকে দমন করা হয়েছে, যেভাবে গতকালকে জুডিশিয়াল কুকে দমন করা হয়েছে, সেভাবে এই উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকেও আমরা আমরা সেফ থাকবো, এবং আমাদেরকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে মানে দেশ পরিচালনা করতে হবে, যাতে ওই হাসিনা সরকার আর কোনোদিনও এই বাংলাদেশে ফেরত আসতে না পারে, এবং আওয়ামী লীগ যেন কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। সে ব্যাপারে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে। আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে হবে, আমাদেরকে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আমাদের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, এগুলো সব আমাদেরকে নিশ্চিত করতে হবে। তবেই আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সার্থক হবে, এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বিধি আত্মার প্রতি সম্মান দেখানো হবে। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গুজব থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।